আপনার একটা কোট দিয়ে আপনার সঙ্গে আলোচনা শুরু করে আপনি বলেছেন যে, পরবর্তী নির্বাচন হবে নতুন সংবিধানের অধীনে। সংবিধান বদলাতে না দিলে আবার গণঅভ্যুত্থান ঘটবে। এই কথা আপনি যখন বলছেন, তখন প্রশ্ন হচ্ছে যে বিচার, সংস্কার আ এগুলোকে পাশ কাটিয়ে ভোট করা হচ্ছে কিনা? এই প্রশ্ন আপনারা তুলছেন। কিন্তু এগুলোকে কি আসলে পাশ কাটানো হচ্ছে? অথবা ধরেন ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা সময়সীমা নির্ধারিত। তখন যদি আপনারা সংবিধান সংশোধনের এই কথা বলেন এবং কোনো রাজনৈতিক দল মাঠে নামছে, জামাত ইসলাম সহ ইসলামী কয়েকটি দল, সেটার সাথে এটার কোনো সংযোগ আছে নাকি এটি নির্বাচনকে পিছিয়ে দেওয়ার প্রচেষ্টা হিসেবে বিএনপি দেখছে? সেটাই বা কি বলবেন? আপনাকে ধন্যবাদ এবং ২০০ আলোচককে আমি শুভেচ্ছা জানাই। আমরা এই যে দাবিটা একটা সংবিধান পরিবর্তন করতে চাই, নতুন একটা গণতান্ত্রিক সংবিধানের কথা বলেছি। নিদেন পক্ষে এই সংবিধানের মেজর রিফর্ম, এইটা আমরা আজকে নতুন বলছি না। এটা আমাদের মানে একেবারে আপনি নিশ্চয়ই জানেন যে জাতীয় নাগরিক কমিটি যখন ছিল তখন থেকে আমাদের এটা কনসিস্টেন্ট পজিশন। আর আমার যে বক্তব্যটা আপনি বললেন সেখানে এটা বলার উদ্দেশ্য ছিল এটা যে আমাদের একটা সিরিয়াস কনস্টিটিউশনাল ক্রাইসিস আছে, যেটা আমাদেরকে ৭, ৮, ১০, ১৫ বছর পর পর কিন্তু ভোগায়। এবং সেইটা যদি আমরা সমাধান না করি তাহলে আবারও গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি হবে। এটা ছিল আমার বলার কথা। এই কারণে আমাদের মানে স্টেবিলিটির জন্যই, বহুদলীয় গণতন্ত্রের স্বার্থেই এবারই কনস্টিটিউশনাল ক্রাইসিসটা সেরে ফেলা দরকার। এরপরেও সরকার হবে, এরপরেও ওই সরকারের অনেক সমস্যা থাকবে, এরপরেও ধরেন দুর্নীতি হতে পারে, যদি ধরেন এই যে নেপালের মতো সরকার দুর্নীতিগ্রস্ত হয় তার বিরুদ্ধে আন্দোলন হবে, সব হবে, কিন্তু কনস্টিটিউশনাল ক্রাইসিসটা বারবার হবে না। আমাদের এটা সেটেল করে ফেলতে হবে। এবং এই যে কমিশন কাজ করছে এখন গত প্রায় ১ বছর ধরে, তারা কোন প্রিমাইস থেকে কাজটা শুরু করেছে যে আমাদের একটা সাংবিধানিক স্বৈরতন্ত্র আছে, এটা ছিল তাদের মানে বটম লাইন, যে এখান থেকেই তারা কাজটা শুরু করেছে। সেদিন যে প্রধান উপদেষ্টা আবারও এই যে শেষ পর্বের আলোচনাটা উনি ইনাগুরেট করলেন, ওখানে উনি কিন্তু এই কথাটা বললেন যেন কোনো ফাঁক ফোকর দিয়ে স্বৈরতন্ত্র আবার কায়েম না হতে পারে। এই জন্যই আমার বলা যে আপনারা সংবিধান পরিবর্তন করতে গেলে তো নির্বাচন পেছানোর কোনো দরকার নাই। ফেব্রুয়ারিকে টাইমলাইন ধরেই কিন্তু আমরা এই কথাটা বলছি। সংবিধানটা কে পরিবর্তন করবে এখন? সংবিধান পরিবর্তন আর যেই করে সংসদ করতে পারবে না। কেন করতে পারবে না? হ্যাঁ, কারণটা সংশোধনী এবং মানে অনেকগুলো কারণ। একটা তো ঐতিহাসিক অনেকগুলো নজির বলতে পারবো, আপনার এখানে বলেছি আমি। পদ্ধতিগত সমস্যাও আছে। করবে হচ্ছে আমরা যেটা বলেছি যে গণপরিষদের মধ্যে যেতে হবে আপনাকে। যদি গণপরিষদে আপনি না যান তাহলে গণপরিষদ কাম পার্লামেন্ট করতে হবে, যেটা আমরা বলেছি। একটা ইলেকশনের মধ্যে দিয়ে দুটো জিনিস। অথবা এখন যেটা সরকার মানে মনে হচ্ছে যে টনক নড়েছে অনেকটা, কিভাবে যে এতদিন তারা বলছিল যে আমরা আলোচনাটা শুধু ফ্যাসিলিটেট করব, আপনারা সিদ্ধান্তে আসবেন বা সমঝোতায় আসবেন রাজনৈতিক দলগুলো। এখন এই শেষ মুহূর্তে এসে যখন দেখছে যে তরি প্রায় ডোবার উপক্রম, রাজনৈতিক দলগুলোর তো আর আসলে মানে সমঝোতা হবে না, কারণ ২৯টা দল প্রায় ২৯ রকম প্রস্তাব দিচ্ছে, তখন আমার মনে হচ্ছে আমরা যে আলোচনাগুলো দেখতে পাচ্ছি সরকার একটা পজিশন নিচ্ছে যে যদি সমঝোতা না হয় তাহলে আমরা ঠিক করব কোন পদ্ধতিতে সংস্কার হবে। অ্যান্ড দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। আমি যে সরকারের সমালোচনা করতাম, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসেরও কড়া সমালোচনা করেছি শুধুমাত্র তার এই ধরনের রোমান্টিক কথাবার্তার কারণে, যে আমরা আসলে পজিশন নেব না। আপনি তো ভাই গভর্নমেন্ট, আপনি কেন পজিশন নেবেন না? আচ্ছা, ধরেন সরকার পজিশন নিল, নিয়ে সংবিধান পরিবর্তন করলো, তারপরে আপনি নির্বাচন হলো, কোন একটি দল, বিএনপি, জামাত বা এনসিপি, তারা সংখ্যাগরিষ্ঠতা পেল, তারা এসে সেটা আবার পাল্টাতে পারে না? না, পারবে না। যদি সংশোধনী করেন তাহলে পাল্টাতে পারবে না, যদি সংবিধানে পরিবর্তন। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই আপনাকে। 75-এর 15 আগস্টের পট পরিবর্তনের পর থেকে 79-র সেকেন্ড পার্লামেন্ট আগ পর্যন্ত বাংলাদেশে মিলিটারি প্রোক্লেমেশনের দ্বারা একাধিক সংশোধনী ঘটেছে। ওই মানে একদম জিয়াউর রহমান সাহেব অনেকগুলো সংশোধনী করেছেন এবং সেগুলো এসে তিনি আবার পার্লামেন্টে পঞ্চম সংশোধনীর মধ্যে দিয়ে ওইগুলোকে জাস্টিফাই করেছেন। এখন আপনি কি এই যে সংশোধনী করলেন, ওনার যেটা সমস্যা ছিল কি যে উনি গণভোট করেছেন, উনি প্রোক্লেমেশনের মধ্যে দিয়ে সংবিধান পরিবর্তন করেছেন, সেইটাকে আবার উনি ওই একটা ক্ষুদ্র খোপের মধ্যে ঢুকাতে গেছেন, দ্যাট ইজ 5th অ্যামেন্ডমেন্ট। প্রবলেমটা কি? আপনি কি আজকে 5th অ্যামেন্ডমেন্টের আজকে স্ট্যাটাসটা কি? এখনকার দিস ইজ মানে ইলিগাল, অবৈধ। আওয়ামী লীগ এটা অবৈধ করে গেছে। বিএনপি আবার ক্ষমতায় আসলে হয়তো বলবে যে 5th অ্যামেন্ডমেন্ট আবার বৈধ হবে। তাহলে এই যে সংশোধনীতে এই সমস্যাটা আছে, আমরা তো এটার কথা বলছি। আরেকটা জিনিস খেয়াল করেন, এখন কমিশনে যে সমস্ত আলোচনা হচ্ছে সংবিধান নিয়ে, এগুলো হচ্ছে সংবিধানের বেসিক স্ট্রাকচারকে, বিদ্যমান সংবিধানের বেসিক স্ট্রাকচারকে কিন্তু পরিবর্তন করে। আপনার কি সংবিধানে আপার হাউস আছে? আপনি তখন আপার হাউসের কথা বলতেছেন, আপনি বলতেছেন হাইকোর্টের বিকেন্দ্রীকরণ করতে হবে। এখন খেয়াল করে দেখেন, হাইকোর্টের বিকেন্দ্রীকরণ এরশাদ সাহেব করেছিলেন 8th অ্যামেন্ডমেন্ট। সেটা হাইকোর্ট কি বলেছিল, আদালত কি বলেছিলেন, যে এটা অবৈধ, আনকনস্টিটিউশনাল। তো আপনি যেটাকে ইতিমধ্যেই রায় আছে আনকনস্টিটিউশনাল, সেটাকে আবার আপনি সংসদে কিভাবে করবেন? বিএনপি তো এগ্রি করেছে, কিন্তু ধরেন বিএনপির কথাই বলি, বিএনপি কিন্তু এগ্রি করেছে যে 31 দফাতেও আছে হাইকোর্টের বিকেন্দ্রীকরণ করতে হবে। তো আপনি কিভাবে সংসদে করবেন? ওই একই কনস্টিটিউশনের অধীনে গঠিত সংসদে তো করতে পারবেন না, বিকজ এটা অলরেডি প্রেসিডেন্স আছে যেটাকে আনকনস্টিটিউশনাল বলা হয়েছে। ওই বেসিক স্ট্রাকচার যদি আপনি মানেন, তার অধীনে কিন্তু এটা আনকনস্টিটিউশনাল হবে। এই কারণেই বেসিক স্ট্রাকচার পরিবর্তন করার পদ্ধতি কোথায়? আপনাকে পার্লামেন্টের বাইরে আসতে হবে এবং সেটার জন্য ওই যে যারা বিজয়ী হবে, ধরেন আমরা 4 জন বিজয়ী হয়ে গেছি, আমাদের দুটা ডুয়েল রোল থাকবে। আমরা একই সাথে গণপরিষদ
গণপরিষদ আমরা ধরেন বিকালবেলা গণপরিষদ সদস্য, সন্ধ্যাবেলা আমরা সংসদ সদস্য, এটা কিন্তু মানিয়ে না। আইন উপদেষ্টা নিজে বলেছেন যেভাবে সম্ভব, আসিফ নজরুল নিজে বলেছেন যেভাবে সম্ভব, এবং পৃথিবীতে এরকম নজির আছে কিন্তু। বা ধরেন সপ্তাহে 3 দিন গণপরিষদ, 3 দিন পার্লামেন্ট তো প্রতিদিন বসে না।